পুরুষ আরেকটা সুমনে কিন্তু জুতো, বেশি কথা বলা যাবে না, ছোট করে বলি। মঞ্চে সবাইকে আমি নমস্কার জানাই। আমার পাশে যিনি বসে রয়েছেন শ্রী সুশান্ত চট্টোপাধ্যায়, ওনাকে আমরা কোর্টে ঢুকে দেখি, আমরা ওনাকে আমাদের গুরুর স্থান দিয়েছি, ওনার পাশে আমি বসলাম। এটা তো আমার কাছে একটা পরম পাওনা। মুকুলকে ধন্যবাদ দেবো সেই জন্য যে মুকুল আমাকে সুযোগ করে দিল। মঞ্চে যারা রয়েছেন সবাই বিদগ্ধ মানুষ, সবাইকে নমস্কার জানাই। দেখুন, একটা কথা সবাই বলছেন যে আপনারা ভাববেন, আপনারা বলবেন। আমি বলি আপনাদের ভাবার সময় নেই। যাদের ভাবার তারা ভেবে নিয়েছে। আইন প্রণেতাদের আপনারাই পাঠান। এবার আপনি বলতে পারেন আমি একজন সিরিয়াল করা বা সিনেমা করার লোককেই তো আইন পার্লামেন্টে পাঠিয়েছি, তো তিনি তো তাকেও তো দেখতে ভালো লাগে। এবার তার ফল বুঝুন, কি ফল হয়েছে এবার আমি বুঝি। আইন প্রণেতা যারা হন অনেক সময় তারা কিন্তু আইনটা ভালো বোঝেন না, যার ফল হচ্ছে এটা ঠিক যে আমরা দীর্ঘদিন ধরে এই 1860 সালের ভারতীয় দণ্ডবিধি বা 1973 সালের ফৌজদারি কার্যবিধির পরিবর্তন চেয়েছিলাম, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের মাত্রা বদলেছে, অপরাধীরা বেশি ধুরন্ধর। মনে রাখবেন ভারতবর্ষের ট্র্যাজেডি যে ভারতবর্ষের অপরাধীরা কিন্তু ধুরন্ধর বেশি। যারা পুলিশে চাকরি করেন বা পুলিশে যারা আসে তাদের হাতে যে আইন তুলে দেওয়া হয়, ধুরন্ধর অপরাধীরা সেই আইনকে অনেক সময় তার ফাঁদ বলে অপরাধ করে বসে। এবং আমাদের আইন প্রণেতারা যে অপরাধ যেগুলি হয় সেগুলোকে কমব্যাট করার কথা ভাবেন পরে। আপনারা আমার সঙ্গে একমত হবেন যে একটা অপরাধ হচ্ছে, কাগজে হইচই হচ্ছে, টিভিতে হইচই হচ্ছে, তারপর একটা আইন আসে, অর্থাৎ আইন প্রণয়ন করার কথা পরে ভাবা হয়। একটা উদাহরণ দিই, একটা সময় দেশ জুড়ে বধূ হত্যা হতো, বধূ নির্যাতন হতো। বধূ নির্যাতনের অভিযোগ এখনো আসে, তবে বোধহয় তুলনায় অনেক কম, আর অনেক সময় মিথ্যে অভিযোগের কথাও আসে। কিন্তু যাই হোক, একটা সময় বধূ নির্যাতন বা বধূ হত্যার অভিযোগ এত বেশি আসতো যে 1983 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনি 498 এর এই ধারাটাকে ভারতীয় দণ্ডবিধিতে ইনকর্পোরেট করলেন। তার মানে আইনের প্রয়োজন হয়েছে, আইন কিন্তু আমরা পেয়েছি। 2008, 9, 10, 11, 12 সাল নাগাদ সারা দেশ জুড়ে অ্যাসিড আক্রমণ খুব বেড়ে যায়, এবং তারপরে সম্ভবত 2013 সালে একটা তারপরে একটা অ্যামেন্ডমেন্ট আসে, এবং 326 এর এ এবং 326 এর বি একটা অ্যামেন্ডমেন্ট করে ভারতীয় দণ্ডবিধিতে নিয়ে আসা হয়, যেখানে অ্যাসিড আক্রমণ হলে কি পদক্ষেপ নেওয়া হবে বা কি সাজা দেওয়া হবে সেই ধারাগুলিকে ইনকর্পোরেট করা হলো। আবার একটা সময় ভাবা হলো যে ভিক্টিমোলজি, আমি যখন প্রথম ঢুকি সম্ভবত সৌভিক বাবু ওকে ভিক্টিমদের কথা বলছিলেন, যে ভিক্টিমদের কথা তো আমরা ভাবছি না, ভিক্টিমোলজি বলে একটা টার্ম আছে। একটা 357 ক্যাপিটালে ভিকটিম কম্পেনসেশন স্কিম নিয়ে আসা হলো 2009 সালের 30 ডিসেম্বর, অর্থাৎ ভিকটিমদের কথা ভাবা হলো। এছাড়াও 309 ধারাতে একটা ডে টু ডে যাতে করে ট্রায়াল গুলো শেষ করা যায়, বিশেষ করে 376 রেপের মামলার ক্ষেত্রে অন্তত 2 মাসের মধ্যে, যে আপনারা সবাই একমত হবেন যে 2 মাসে কোনো ট্রায়াল শেষ হয় না। যাই হোক, আইন প্রণেতাদের মহৎ উদ্দেশ্য, তারা বললেন যে আমরা এরকম একটা ধারা আনছি। কিন্তু এই যে এতগুলি কথা বললাম যে সময় সময়, অবশ্য তার আগে আরেকটা কথা বলা ভালো যে সেকশন 41 ক্যাপিটালে ভারত আমরা নতুন একটা ধারা দেখলাম, যেখানে পুলিশের উপরে বলা হচ্ছিল অপার ক্ষমতা, পুলিশের হাত থেকে ক্ষমতা নিয়ে বলা হলো যে না, আগে পুলিশ একটা 7 বছর পর্যন্ত যে অপরাধগুলো, সেই সব ক্ষেত্রে পুলিশ আগে একটা ইনভেস্টিগেশন করবে প্রিলিমিনারি, তারপর যদি মনে করে তারপর আইনি পদক্ষেপ করা হবে। কিন্তু যেদিন এই রায় হয়, যেদিনই একটা চ্যানেলে আমাদের যখন ধরলো, আমি হই হই করে বলেছিলাম এটা ভালো হলো না, পুলিশের হাতে সব ক্ষমতা চলে গেল। এবারে কলকাতা পুলিশের একটা থানা 41-এ কমপ্লাই করতে, বাকিটা আমি আর উল্লেখ করবো না, কি হয় সাধারণ মানুষ মাত্রই বোঝেন যে 41-এ কমপ্লাই করতে কি জ্বালা সাধারণ মানুষকে পোয়াতে হয়। কিন্তু এর মধ্যে আপনারা জেনে গেছেন যে 1 জুলাই থেকে এই 3টে আইনের আপাদমস্তক পরিবর্তন হয়ে গেল। পরিবর্তন হওয়ার দরকার ছিল কি ছিল না, এতটা পরিবর্তন হলেও হতো, না হলে ভালো হতো কিনা সে আলোচনা আর প্রয়োজন নেই, কারণ এখন অবধি ধরে নেওয়া হয়েছে যে 1 জুলাই অবধি, 1 জুলাই থেকে এই 3টে আইনই চালু হবে। আইনজীবীদের কথা বলছিলেন সুব্রত বাবু, সুব্রত বাবুকে বলি আইনজীবীদের কথা ভেবে আইন প্রণয়ন হয় না। কাজে 3টে প্লাস 3টে 6টা বই নিয়ে আইনজীবী কোর্টে যাবেন কিনা তার কথা কেউ ভাবছে না। কিন্তু যেটা ভাবা দরকার
সাধারণ মানুষের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্ক যুক্ত যা, তা শুনলে আপনারা চমকে উঠবেন যে পুলিশের হাতে কি ক্ষমতা দেওয়া হলো। আমি এক্ষুনি এক কথা বলে শেষ করতে পারি যে এই আইন তিনটে পুলিশ ফ্রেন্ডলি আইন কিনা। উত্তর আমার কাছে হলো হ্যাঁ, পুলিশের কাছে যা ক্ষমতা দেওয়া হয়েছিল পুলিশকে আরো ক্ষমতা দেওয়া হলো। 41A এই ধারাটাকে এই আইনে চ্যাপ্টার 5-এ বিএনএসএস এই আইনে নিয়ে আসলো সেকশন 35 সাবসেকশন 3 বলে, কিন্তু তারপরে সেকশন 46 এ যেটা আনা হলো সেটা ব্রিটিশ পিরিয়ডে যা ভাবা সম্ভব হয়নি তা বলছে 46 এর সাবসেকশন 3 তে 1860 সালের আইনে ছিল nothing in this section gives a right to cause death of a person who is not accused of an offense punishable with death or imprisonment for life। তার মানে কি দাঁড়ায়? তার মানে কি যে আমি যদি সঠিক বুঝতে পারি, nothing in this section gives a right to cause death of a person who is not accused of an offense punishable with death or imprisonment for life। তার মানে কি পুলিশকে অতীব শক্তিশালী কোনো ক্ষমতা দেওয়া হলো? অ্যারেস্ট হাউ মেড এই লাইনটার মানে কি? কিন্তু ব্রিটিশরা ভাবতে পারেনি। তাহলে এই মানবাধিকার বলে যে শব্দটা, সেই শব্দটা আর থাকলো না। মানবাধিকার কিন্তু আমরা অনেক কষ্টে পেয়েছিলাম। 1860 সালের আইন যখন প্রণীত হয় তখন মনে রাখবেন ব্রিটিশরা ছিল এবং তারা একটা দমন পীড়নকারী আইন হিসেবে এই ভারতীয় দণ্ডবিধিকে ব্যবহার করছিল। তাহলে আজকে স্বাধীনতার 75-76 বছর পরে এই আইনের কি প্রয়োজন ছিল? আরো শুনলে অবাক হবেন, সেকশন 43 তে অ্যারেস্ট হাউ মে, সেখানে বলছে হ্যান্ডকাফিং। যদি দেখা যায় অভিযুক্ত আগেও অপরাধ করেছে বা তার পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা সে কোনো আর্মস অ্যাক্ট, ড্রাগস চোরাচালান বা রেপের কেসে যুক্ত বা তার বিরুদ্ধে অভিযোগ আছে, তাহলে তাকে হ্যান্ডকাফ করবে। আজকের দিনে এই হ্যান্ডকাফ, কোমরে দড়ি, এগুলো তো বহু মামলা লড়ে তবে এগুলোকে আমরা তুলে দিই যে হ্যান্ডকাফিং করা যাবে না বা কোমরে দড়ি পরিয়ে একটা লোককে প্রকাশ্য দিবালোকে টানতে টানতে নিয়ে যাওয়া যাবে না। আজকে সেকশন 46 বলে দিল হ্যান্ডকাফিং। ভাবা যায়? আমার মনে হয় অনেকেই হয়তো এই ধারাগুলি নিয়ে আলট্রা ভাইরাস ডিক্লেয়ার করার জন্য মহামান্য সুপ্রিম কোর্টে আবেদন করবেন যে ধারাগুলো তো মানবাধিকার বলে যে বস্তুটা রয়েছে তাকে ভঙ্গ করছে। আপনারা সবাই জানেন ডিকে বাসু ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা প্রখ্যাত জাজমেন্ট, যেটা সাধারণ মানুষকে একটা কনফিডেন্স দিয়েছিল যে পুলিশ রাজবিরেতে আমার ঘরে ঢুকে আমায় টেনে হিঁচড়ে নিয়ে যেতে পারবে না। সেখানেও অব্দি বলা হয়েছিল গ্রেপ্তারের সময় দুজন সাক্ষীর সই লাগবে, বাড়ির লোক অথবা রেসপেক্টেবল পারসন অফ দ্য সোসাইটি। এখানে এই সেকশন 36 এর ক্লজ বি তে বলে দিল যে ওটা একজন উইটনেস হলেই হবে। মানে যেখানে আমরা অনেক সময় আদালতে বলি হুজুর দেখো মেমো অফ অ্যারেস্টে দুজন সাক্ষীর সই নেই, এই অ্যারেস্টটাই অবৈধ, সেখানে কিন্তু একজন সাক্ষী হলে কিন্তু তাকে গ্রেফতার করা যাবে। এরপরে আরো কতগুলি কথা সুব্রত বাবু বলেছেন যে পুলিশ রিমান্ডটা আমি রিপিট করছি না, কিন্তু এটা সত্যি কথা ভাববার যে যেখানে পুলিশ কাস্টাডির পরে জেল কাস্টাডি হয়ে যেত, আপনারা সবাই জানেন, টিভি দেখেন, কাগজ পড়েন, 7 দিন 10 দিন পুলিশ কাস্টাডি হয়ে গেল। এখন নাকি আইনে বলছে 15 দিন, কিন্তু কবে কোন 15 দিন আমি পুলিশ কাস্টাডির জন্য চাই ওটা ঠিক হলো না। অর্থাৎ প্রথমে 60 দিনের মধ্যে এবং পরে আবার প্রথমে 40 দিনের মধ্যে, তারপরে বোধহয় আবার 40 দিনের মধ্যে বা 60 দিনের মধ্যে পুলিশ রিমান্ড চাইতে পারে। আরো একটা উল্লেখযোগ্য বিষয়, আমরা এতদিন জানতাম জামিন হয়ে গেলে পরে তাহলে জামিন নাকচ করবার জন্য ক্যান্সেলেশন আপিলে যেতে হবে। এখানে বলছে পুলিশ চাইলে কিন্তু আবার গ্রেফতার প্রার্থনা করতে পারে। আপনি ভাবতে পারছেন লঘু এতদিন কি ছিল? ধরা যাক আমি আলোচনার সুবাদে আপনাদের বলি যে ঠিক আছে, লঘু ধারা 323-এ কেউ জামিন পেয়ে গেল, এরপরে 326 যদি হতো, ধারা যদি ওরা পরিবর্তন হতো চার্জশিটের সময়, তাহলে একটা চিন্তার বিষয় ছিল। কিন্তু এখন পুলিশ চাইলে বেল হবার পরেও মনে করলে বলতে পারে ওকে আমার আবার কাস্টাডিতে প্রয়োজন। অর্থাৎ অনেকটা ক্ষমতা কিন্তু আমরা পুলিশের হাতে দিয়ে দিচ্ছি। আর একটা ভীষণ ইন্টারেস্টিং, এটাও আপনাদের বলতে ইচ্ছা করছে যে এতদিন ধরা যাক 161 স্টেটমেন্টটা এখানেও একটা ধারাতে বলে দিয়েছে, সম্ভবত 181 এ বলে দিয়েছে যে পুলিশের কাছে বয়ান দিতে পারবে। এখন বলছে পুলিশের কাছে বয়ান দেওয়ার পাশাপাশি
অডিও ভিজুয়াল মাধ্যমেও কিন্তু বয়ান নেওয়া যায়। দেখুন একটা কথা বলি, কেস ডায়েরিতে এতদিন শুধু ইনভেস্টিগেটিং অফিসারের অ্যাক্সেস ছিল। আপনারা যদি আরটিআইও করতেন তাহলেও কিন্তু আপনারা কেস ডায়েরিতে কি আছে সেটা দেখতেন না। যতক্ষণ না ইনভেস্টিগেটিং অফিসার চার্জশিট জমা দিচ্ছে, কেস ডায়েরিতে ফ্রুটস আমরা কিন্তু জানতে পারতাম না। এবারে অডিও ভিজুয়াল, ঠিক আছে, এটা বিজ্ঞানের অগ্রগতি হচ্ছে, অডিও ভিজুয়াল মাধ্যমকে আমরা ওয়েলকাম করছি, কিন্তু যে কোনো মুহূর্তে লিক হয়ে যেতে পারে। কারণ আপনারা জানেন মোবাইল হ্যাক হয়ে যায়, মোবাইল থেকে ছেড়ে দেওয়া যায়, লিক করে দেওয়া যায়, ফরওয়ার্ড করে দেওয়া যায়। তার মানে অডিও ভিজুয়াল মাধ্যমে কোনো স্টেটমেন্ট দিলে সেটা কিন্তু ঠিক হয়ে যেতে পারে। এটা গেল একটা দিক। আরো ইন্টারেস্টিং, যদি আমি ঠিক বুঝে থাকি, ধরা যাক এবার যখন সাক্ষ্য চলছে, সাক্ষীতে এতদিন আমরা হোস্টাইল উইটনেস দেখতাম। দেখুন আমরা যারা ডিফেন্সের মামলা করি, হোস্টাইল উইটনেস ব্যাপারটা আমাদের কাছে একটা বড় ব্যাপার। অভিযুক্তকে মুক্ত করবার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সাক্ষীরা হোস্টাইল হয়ে যান। এটাও বলা হয় যে অনেক ক্ষেত্রে সাক্ষীদের ভয় দেখানো হয়, প্রভাব খাটানো হয়, তার জন্য সাক্ষীরা হোস্টাইল হয়ে যেতে পারে। এবারে বলছে যে পার্টটায় হোস্টাইল হয়ে গেল, প্রসিকিউশন মনে করলে ওই পার্টে রি-এক্সামিনেশন চাইতে পারবে। অবিশ্বাস্য। এতদিন ছিল কি, হোস্টাইল ডিক্লেয়ার হয়ে গেল, সঙ্গে সঙ্গে প্রসিকিউশন এবং ডিফেন্স তাকে ক্রস এক্সামিন করতো। এবার বলছে প্রসিকিউশন ওই পার্টে রি-এক্সামিনেশন করতে পারবে। মানে যতক্ষণ না ওই সাক্ষীকে দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে বলানো হচ্ছে ততক্ষণ তাকে ছাড়া হবে না। এটা আমার ভয়। যদি তাই হয় তাহলে কিন্তু অত্যন্ত চিন্তার বিষয়। আরো অনেক কথা বলার আছে। একটা মজার কথা বলে শেষ করি। মজাটা এই কারণে, 1 তারিখ থেকে আপনারা যদি আপনাদের উকিল বাবুকে গিয়ে বলেন একটা 144 করে দিন, তাহলে কিন্তু উনি একটা খোরপোশের মামলা করবেন। অর্থাৎ 125 ধারা যেটা ছিল সেটা হয়ে গেল 144। অর্থাৎ সাধারণ মানুষ যদি জেনে যান যে আমার একটা খোরপোশের মামলা করতে হবে, তাহলে উকিল বাবুকে খোরপোশের মামলা করুন, এটাই বলুন। একটা 144 করে দিন, বা এখন থেকে রাজভবনের সামনে 144 বা হাইকোর্টের সামনে 144, মানে কিন্তু গুচ্ছের খোরপোশের মামলা। কাজেই পরিবর্তন হয়েছে অনেকগুলি। মূল যে বিষয়গুলি হলো, হ্যাঁ অনেকটা সুব্রতবাবু ঠিক বলছেন, বা কল্যাণবাবু একটু আগে বললেন যে কাট কপি পেস্ট করা হয়েছে আগের ধারা, এটা ঠিক, কিন্তু ভেতরে ভেতরে বিষ দিয়ে দেওয়া হয়েছে। যে বিষের জ্বালা হজম করতে সাধারণ মানুষ অনেক যন্ত্রণায় না পড়তে হয়, আমরা এই ভয় পাচ্ছি। আইনজীবীরা আইন পড়ে নেবে, নাজক তালক তারা বুঝবে, কিন্তু ভারতীয় দণ্ডবিধি ফৌজদারি কার্যপদ্ধতি কার্যবিধি, তাতে আমরা সবচাইতে বেশি প্রবলেম ফেস করেছি যাদের কাছ থেকে তারা হচ্ছেন পুলিশ বা ইনভেস্টিগেটিং এজেন্সি বা আইনের রক্ষক। তারা দীর্ঘ এত বছরে আইনটা হজম করতে পারেনি। তারা এমনিতেই, তারা বেশিরভাগ সময় অভিযোগ ওঠে, তারা অভিযোগ নিতেই চান না। তারা বেশিরভাগ সময় এফআইআর করতে গেলে তারা নেবেন না। আপনি এক্সপেরিমেন্ট করুন, যে কোনো কাজের থানায় যান, একটা অভিযোগ দায়ের করতে অভিযোগ নেবে না, তার অভিযোগ নিতেই চাইবে না। ফৌজদারি কার্যবিধিতে কোথায় আছে রিসিপ্ট, কন্টেন্টস নট ভেরিফাইড, ওইটা আমরা জানি না, কিন্তু যে কোনো অভিযোগ দায়ের করতে গেলে ওরা একটা রিসিপ্ট বলে ছাপ মেরে মনোযোগ দিতে পারে। তাদের পক্ষে এই ধারা মুখস্থ করে সাধারণ মানুষকে সুরাহা দেওয়া আমার মনে হয় নিতান্ত নিতান্ত, আমি বলবো দুশ্চিন্তা। আদৌ হবে কিনা আমি জানি। এমনিতেই তারা অভিযোগ নেয় না, তারা নতুন আইনে বলবে যে আগে নতুন আইনটা আমরা বুঝে নিই, তারপর আপনার অভিযোগ নেব। অর্থাৎ আমি ব্যক্তিগতভাবে মনে করি, দেখুন প্রচুর ধারা এসছে, নতুন ধারা এসছে। এতদিন আপনারা সবাই জানতেন এসসি এসটি অ্যাক্টে অ্যান্টিসিপেটরি বেল লাগু হয় না, যদিও মহামান্য সুপ্রিম কোর্ট এ নিয়ে অনেক অবজারভেশন দিয়েছেন। কিন্তু এই আইনে যদি রেপ হয় 16 বছরের নিচে কোনো মহিলাকে, বা যদি গ্যাং রেপ হয়, তাহলে কিন্তু 438 বা 438 এর জায়গায় এটা এলো, যাই হোক যে ধারাটাই এসছে সেখানে কিন্তু অ্যান্টিসিপেটরি বেলটা লাগু হবে না। এটা একটা ভয়ঙ্কর মানবাধিকার ভঙ্গ বলে আমি মনে করি। যে একজন সবচাইতে কেন আমি কথা বলছি 106 বলছি এই কারণে যে বেশিরভাগ সময় সাধারণ মানুষকে মিথ্যে মামলার মুখোমুখি হতে হয়। আপনারা জানেন পক্সো বললেই হই হই করে উঠবে যে পক্সোর কি ধরনের মিথ্যে অভিযোগ আসে, 498 এর কি ধরনের মিথ্যে অভিযোগ আসে, আজকাল এসসি এসটি অ্যাক্টের কি ধরনের মিথ্যে অভিযোগ আসে। সেখানে যদি রেপ বা গ্যাং রেপ কথাটা নিয়ে কেন এত চিন্তিত, তার কারণটা হচ্ছে বেশিরভাগ সময় রাজনৈতিক কারণে এক পাড়া লোককে গ্যাং রেপের অভিযুক্ত করে দেওয়া হয়। একজন লোক বা দুজন লোক যদি গ্যাং রেপ বা যদি রেপ করে থাকে, তার সঙ্গে পাড়া শুদ্ধ লোকের নাম দিয়ে দেওয়া হয়, তাহলে এক পাড়া লোক, এক গ্রাম লোক কিন্তু অ্যান্টিসিপেটরি বেল পাবেন না। এই আইনে তাই বলছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি অনেক ক্ষেত্রেই, অনেক ধারার ক্ষেত্রেই
মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলি ঘটলো, এটা 1 তারিখ থেকে চালু হবে, এটাই হলো বড় কথা। আমরা চিন্তিত সাধারণ মানুষ কতটা সুরাহা পাবেন বলে আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এই আইনের মাধ্যমে পুলিশকে অনেকটা ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, যাতে করে মিথ্যে অভিযোগ যেখানে যেখানে হয় তাদের জন্য কিন্তু দুশ্চিন্তা। যদি কেউ প্রতিবাদ, আপনারা জানেন যে প্রতিবাদের স্বর অনেক সময় দাবিয়ে দেওয়া হয়, যদি কেউ প্রতিবাদী হয়ে ওঠে তাকে মিথ্যে মামলা দেওয়া বা পুলিশের মাধ্যমে তাকে অ্যারেস্ট করিয়ে দেওয়া, এটা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। কাজেই শেষ আমি করতে চাই না কোনো চিন্তার কথা বলে, শেষ করব এ কথা বলে যে নিশ্চয়ই ভাবনা চিন্তা হবে, নিশ্চয়ই আইন প্রণেতারা আবার ভাববেন, নিশ্চয়ই যারা আইনের ছাত্রছাত্রী তারা এই আইনটা ভালো করে পড়ে দেখে মহামান্য কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে বাধ্য করবে এই আইন সম্পর্কে আবার চিন্তা ভাবনা করতে, এবং যেগুলি মানুষ ফ্রেন্ডলি ধারা নয়, যেগুলি মানুষ ফ্রেন্ডলি পদ্ধতি নয়, সেই ধারা এবং পদ্ধতিগুলিকে পুনর্বিবেচনা করতে। ধন্যবাদ। ওই সবাই যে কথা বলছেন ভাবুন ভাবুন, আপনারাও ভাবুন, ভাবা ভালো, কিন্তু ভেবে কতটা কি হবে সেটা আমি জানি না। ধন্যবাদ, নমস্কার।